মাইটোকন্ড্রিয়াটা আমরা গত ক্লাসে আমরা পড়ছি, তারপরে একটু মাইটোকন্ড্রিয়া কি এটা তোমাদের বইয়ের মধ্যে পড়ার কি আছে, পড়ার এটাই আছে, পড়ার মতো এটাই আছে, প্লাস্টিক পড়ার মতো আছে, আসলে এগুলো আসবে। আর আসবে ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন, জিন আসবে, ডিএনএ এর স্ট্রাকচার আসবে। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এগুলো ইম্পর্টেন্ট। এর আগে তো পড়ছো নাকি পরীক্ষা হয়তো বা হইতে পারে, না হইতে পারে, আল্লাহ জানে। এখন কথা হলো যে আমাদের এই যেটা আছে মাইটোকন্ড্রিয়া, এটাকে পাওয়ার হাউস বলে আমরা জানি। যে মাইটোকন্ড্রিয়ার গঠন যদি আমরা দেখি, যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়া কিন্তু এমন একটা অঙ্গাণু যেটা মাইটোকন্ড্রিয়া এমন একটা অঙ্গাণু যেটার নিজস্ব ডিএনএ আছে। অন্য কোনো অঙ্গাণুর কিন্তু নিজস্ব ডিএনএ নেই। নিজস্ব ডিএনএ মানে ওর কাজ করার জন্য, ভেতরকার কাজ করার জন্য ডিএনএ আছে এবং গোল বৃত্তাকার ডিএনএ আছে। মানে সাপোজ আমার কাছে মাইটোকন্ড্রিয়া আছে, আমার দেহের মধ্যে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, সাপোজ কি লেখা আছে, মানে আমার কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, আবার নিউক্লিয়াসের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে না, মানে আমাদের সাইটোপ্লাজম, দেখো সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু ডিএনএ আছে। আবার নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াসের ভেতরে আবার ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যেও ডিএনএ আছে। তাহলে আর কোনো অঙ্গাণুর মধ্যে নাই, এন্ডোপ্লাজম জালিকার মধ্যে নাই, গোলজি বস্তুর মধ্যে নাই, লাইসোজোমের মধ্যে নাই, প্লাস্টিডের মধ্যেও ডিএনএ আছে, প্লাস্টিডের মধ্যে ডিএনএ আছে। হ্যাঁ, বৃত্তাকার ডিএনএ আছে। দ্যাট মিন্স প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া ডিএনএ বৃত্তাকার আর সূত্রাকার, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? ডিএনএ বড়াই বোঝুন। হ্যাঁ হ্যাঁ, ডিএনএ সূত্রাকার আর বৃত্তাকার, পেঁচানো। সূত্রাকার যেটা, দ্যাট মিন্স আমাদের দেহের যারা হচ্ছে আদিকোষীয় যে ডিএনএ, এই ডিএনএগুলো নর্মালি গোল হয়, আর আমাদের প্রকৃত কোষে যে ডিএনএ গুলো পেঁচানো হয়। তাহলে তো মাইটোকন্ড্রিয়া কি আদিকোষীয়? মানে হ্যাঁ, ওদের ওই যে এই জন্য তো আমরা বললাম, ফার্স্টে বললাম যে এটা আসলে কোষে ছিল না। হ্যাঁ, আদি কোষে, দ্যাট মিন্স ও আলাদা আলাদা ছিল। ধারণা করা হয় যে মাইটোকন্ড্রিয়া পৃথিবীতে ছড়াছিড়ে ছিল, সামহাও বিবর্তনের একটা ধারণা দিচ্ছে আর কি, থিসিস। মাইটোকন্ড্রিয়া কোনো কোষের ভিতরে ছিল না? না, ছিল না, সামহাও কোষের ভিতরে ঢুকে গেছে। প্লাস্টিডও ছিল না, ঢুকে গেছে। এখন কোষ কিভাবে তৈরি হয়েছে? কোষ তো এরকম না যে আগে থেকে কোষ ছিল। মানে পৃথিবী যখন যে আমরা বলি যে গরম ছিল, উত্তপ্ত ছিল, আস্তে আস্তে ঠান্ডা হইলো, তারপরে থেকে তো আর কোষ নাই, কোষ আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয়েছে। তো সৃষ্টিকর্তা তো একটা সিস্টেমের মাধ্যমে বানাইছে, তাই না? তো সব কিছুর একটা সিস্টেম আছে। পৃথিবী যখন গরম ছিল তখন অ্যান্টার্কটিকা মহাদেশ ছিল। হ্যাঁ, তখন গরম না, এগুলো ছিল না তো, তার অনেক পরে তৈরি হয়েছে এগুলো, আস্তে আস্তে ঠান্ডা হয়ে এগুলো তৈরি হয়েছে। এবং প্রথম অবস্থায় বাতাসে কোনো অক্সিজেন গ্যাস ছিল না, কিন্তু কিছু মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলো গ্যাস ছিল। তো যখন এই প্লাস্টিক ভিতরে ঢুকে গেল, তখন সে অক্সিজেন তৈরি করা শুরু করলো, বাতাসে তখন অক্সিজেন আসলো। আর অক্সিজেন যেহেতু বাতাসে তখন আসছে, তখন অক্সিজেনের উপর ডিপেন্ড করে যারা বাঁচে। মানে এত বিশাল হয়েছে একটা, জাস্ট কি বলবো, একটা জাস্ট কি পাথর খন্ড নাকি জানি। হ্যাঁ, বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং এর ব্যাপারটা আছে। তো ওইটা যে জায়গায় ছিল, ওইটা কই ছিল? মানে ওই যে ভর শূন্য থেকে হয়েছে, মানে শূন্য থেকে হয়েছে, কোনো কিছু ছিল না, সেখান থেকে হয়েছে আর কি। কোনো কিছু ছিল না, আবার ওইখান থেকে হয়েছে কি? মানে মাস চেঞ্জেবল, মাসও কিন্তু বিজ্ঞান আমরা জানি যে ভর কিন্তু চেঞ্জ হয়, ভর চেঞ্জ হয়, মানে ভরকে শক্তিতে রূপান্তর করতে পারো, হয়তো বা শক্তিটা ভরে পরিণত হয়ে গেছে। আমার কোশ্চেন হলো সবকিছু তো বিগ ব্যাং থিওরি অনুসারে একটা পাথরের মতো ছিল, মানে পাথরের মতো না, একটা বিন্দু ছিল, একটা সাবস্টেন্স, একটা বিন্দু ছিল। মানে এখন কথা হলো, মানে ওই বিন্দুর মধ্যে হয়তো শক্তি ছিল, আর শক্তিটা ভরে পরিণত হয়ে গেছে। ওই বিন্দুটা কই ছিল? অলমাইটি নোস। এগুলো তো সব মানে আধ্যাত্মিক বিষয়ের আসবে, আস্তে আস্তে আসবে, বিজ্ঞান সব জানতে পারবে। এখন আমরা মাইটোকন্ড্রিয়া যেটা, একমাত্র মাইটোকন্ড্রিয়া, এবং বললাম যে মাইটোকন্ড্রিয়ার চারপাশে আবরণ থাকে যেটা, এই আবরণটা কিন্তু তোমার ইয়ের মতো, কিসের মতো? নর্মালি আমরা প্লাজমা মেমব্রেন যেটা আছে এটার মতো, জাস্ট এরকম দুই স্তর বিশিষ্ট থাকে। মানে বাইরের আবরণ যেটা, এটা দুই স্তর বিশিষ্ট, জাস্ট প্লাজমা মেমব্রেনের মতো। আর ভেতরে যে আবরণটা থাকে, সেই আবরণটা কেমন থাকে? ভাঁজযুক্ত থাকে, আমরা জানি। এটা ক্লাস 9-10 এর পরে আসছো। এরকম থাকে। আর ওর মধ্যে এটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, এটাকে বলা অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ আর একটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। আর অন্তঃপ্রকোষ্ঠে যে ভাঁজ যে থাকে, এই ভাঁজগুলোকে কি বলা হয়? ক্রিস্টেল, জানো। তারপরে আর এর মধ্যে ম্যাট্রিক্স আছে। আর তাহলে এর মধ্যে আবরণ কয়টা? দেখো, এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, বহির আবরণ, এটা হচ্ছে অন্ত আবরণ।
তাহলে বহির আবরণ আর অন্ত আবরণের মাঝখানে যে ফাঁকা জায়গা এটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। আর এর ভেতরে যে অংশটা আছে এটাকে বলা হয়, আর দুটি অন্ত আবরণের মাঝখানে ফাঁকা জায়গা, এটাকে ফাঁকা জায়গা না, আসলে এখানে বিভিন্ন এনজাইম থাকে, বিভিন্ন পদার্থ থাকে, ডিএনএ থাকবে, স্টার্চ থাকবে, বিভিন্ন পদার্থ থাকবে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই জায়গাটাকে কি বলে? ম্যাট্রিক্স। এটাকে ম্যাট্রিক্স। আর এর ভেতরে কি আছে? নিজস্ব, এর ভেতরে তার নিজস্ব ডিএনএ থাকবে, নিজস্ব ডিএনএ আছে এবং বৃত্তাকার ডিএনএ। আর এর মধ্যে রাইবোজোম থাকে, রাইবোজোম 70S রাইবোজোম আছে, আদিকোষীয় 70S রাইবোজোম থাকে। আর কি থাকে? আর এই যে এই জায়গাটা ফাঁকা থাকে এর মধ্যে কি হয়, এটা আমরা নেক্সট ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যখন ওই গ্লাইকোলাইসিস করছিলাম মনে আছে, এর মধ্যে কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো কিন্তু আসলে কোনো ফাঁকা থাকে, এর মধ্যে কিন্তু শক্তি উৎপন্ন হয় আমরা জানি। আর অন্ত আবরণ যে আছে, সম্পূর্ণ অন্ত আবরণের মধ্যে অনেক ধরনের পদার্থ থাকে। এই অন্ত আবরণের মধ্যে কিছু কিছু তোমার এরকম সম্পূর্ণ অন্ত আবরণের মধ্যেই বিভিন্ন চেইন থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হয় এদেরকে একসাথে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। মানে অন্ত আবরণ যে আছে, এই অন্ত আবরণের গায়ের মধ্যে অনেক কেমিক্যাল সাবস্টেন্স, অনেক পদার্থ লেগে থাকে, এটাকে একসাথে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আমরা কি বলছিলাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা, আর এর মধ্যে কি থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে অক্সিজমও থাকে, গোল গোল, এই যে এরকম কমপ্লেক্স 1 2 3 4 মনে আছে, কমপ্লেক্স নাম বলছিলাম, কমপ্লেক্স 1 2 3 4 প্লাস তারপরে হচ্ছে এটিপিএস থাকে, এই যে লাস্টে একটা গোল একটা অংশ থাকে, এটাকে অক্সিজম বলা হয়, অক্সিজম বলে। অক্সিজমের ভেতরে কি থাকবে? মেইনলি এটিপি সিনথেস, হ্যাঁ এটিপি সিনথেসের মতো কাজ করে। আচ্ছা, তারপরে আমরা কি বললাম, আর কি আছে? এতটুকুই। এর ভেতরে কি কি চলবে? এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, মানে গ্লাইকোলাইসিস বাদে সব চলবে, এবং সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করতে পারে, এর জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে। আর প্রতি কোষে এর মধ্যে কোষের সংখ্যা থাকবে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকবে, কিন্তু কিছু লিভার কোষে, যে কোষের মধ্যে কাজ বেশি হয়, ওদের এর সংখ্যা প্রায় 1000 উপরে থাকে। লিভার কোষে এদের সংখ্যা 1000 উপরে থাকে। আর এদেরকে এন্ডোসিম্বায়ন কেন বলে? কারণ হচ্ছে যে ধারণা করা হয় যে বিবর্তনের কোনো একটা সময় এরা কোষের ভিতরে ঢুকে যায় এবং স্থায়ী অঙ্গাণু হিসেবে অবস্থান করে। আর কি আছে? এন্ডোসিম্বায়ন্ট, এন্ডোসিম্বায়ন লিখছো এটা। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কাজটা আমরা করে ফেলছি। আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড প্লাস্টিড যেটা, প্লাস্টিডে কিন্তু এই 2 স্তর বিশিষ্ট আবরণ থাকে, 2 স্তর বিশিষ্ট প্লাস্টিডে 2 স্তর বিশিষ্ট আবরণ থাকে। কিন্তু ওই মাইটোকন্ড্রিয়া যেটা ছিল সেটা কি দিয়ে তৈরি ছিল? সেটা ছিল ফসফোলিপিড বাইলেয়ার ছিল, তাই না? জাস্ট ফসফোলিপিড বাইলেয়ার। কিন্তু এদের মধ্যে বাইরের যে আবরণটা আছে, এই আবরণটা কেমন থাকে? এই আবরণটা তোমার গ্লাইকোসাইড গ্লিসারাইড দিয়ে তৈরি। ফসফোলিপিড বাইলেয়ারের পরিবর্তে, ফসফোলিপিডের পরিবর্তে কি থাকবে? এটা হচ্ছে প্লাস্টিড। পরীক্ষা একবার আসছে 2000 কততে যেন দেখলাম, 2018তে হবে, 17-18 পরীক্ষা আসছে যে কোষের মধ্যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছে যে কোন অঙ্গাণুটা সবচেয়ে বড়? প্লাস্টিড সবচেয়ে বড়। তাহলে কি আবিষ্কার করছে এটা? কোষ গহ্বর তো অঙ্গাণু না। কোষ গহ্বর ইজ নট দ্য অর্গানেলিস। অর্গানেলিস কারা কারা আছে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, জালিকা, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, পারঅক্সিজোম, এগুলা। এটা কি কোষীয় অঙ্গাণু বললেন না কেন? এর মধ্যে তো নাই, এটা হচ্ছে স্টোরেজ, মানে এটা হচ্ছে তোমার সঞ্চয় করার জন্য একটা জায়গা। হ্যাঁ, এখানে তো কোনো ওর কোনো নিজস্ব কোনো ফাংশনই নাই, ও নিজস্ব কোনো কিছু করতে পারে না, ও শুধু স্টোর করার জন্য বিভিন্ন ধরনের পদার্থ এখানে সঞ্চিত থাকে। এটা কোনো অঙ্গাণু নয়। আচ্ছা, এখন
প্লাস্টিড কে আবিষ্কার করছে? শিম্পার। শিম্পার। সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ উদ্ভিদ প্লাস্টিড লক্ষ্য করেন শিম্পার। তাহলে সর্বপ্রথম শিম্পার শিম্পার লক্ষ্য করেন। প্লাস্টিকের আবরণ নাকি বলছেন? আচ্ছা ওটা আমরা আস্তে আস্তে পড়ি। প্রথমে বর্ণনা কিছু বলি প্লাস্টিড। আর এটা মনে রাখতে হবে সবচেয়ে বড় অঙ্গ। বড় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমিক অঙ্গাণু। কোষের মধ্যে সবই তো অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। কোষের মধ্যে হ্যাঁ নিউক্লিয়াস তো আর সাইটোপ্লাজমিক অঙ্গাণু না। নিউক্লিয়াস তো আলাদা। তো আমরা আলাদা দুই ভাগে না ভাগ করলাম। আমরা না বললাম ফার্স্টে আমরা যে পড়ছি একটা কোষকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস আর একটা হ্যাঁ সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আলাদা। তো নিউক্লিয়াস তো টোটালি ডিফারেন্ট। আর সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে যতগুলো অঙ্গাণু লুকিয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা। আর এটা নরমালি কোন কোন প্লাস্টিক শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে? হ্যাঁ ভাই, কোষ বিভাজন যখন হয় তখন প্লাস্টিডের ডিভিশন হয়। না, আমাদের যেগুলো পড়ায় সেগুলো শুধু নিউক্লিয়াসের বিভাজনটা দেখে। হ্যাঁ কিন্তু ওদের নিজস্ব ডিএনএ থাকার জন্য ওরা নিজেদের সংখ্যা নিজেরা বাড়াইতে পারে। যখন সেলিব্রেশন হয় তখন ওদের নিজস্ব সংখ্যা ওরা বাড়ায় ফেলে। দ্যাট মিন্স একটা ব্যাংকে দুটো হয়ে যায়। এর সব জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। মানে কোন কোন সব অঙ্গাণু কি এমন যে মানে একটা ব্যাংকে দুটো হয়ে যায়? হ্যাঁ তখন ডিএনএ কপি করার সময় যখন আসে তখন ওর ডিএনএও কপি হয়ে মানে কোষ যখন ডিভিশন হবে, একটা কোষের মধ্যে নিউক্লিয়াস যখন ডিভিশন হবে তখন ওদের সংখ্যাও তখন ডিভিশন হয়। সব কিছু হ্যাঁ নিজেরা করতে পারে ওদের নিজস্ব ডিএনএ থাকার কারণে। আচ্ছা তাহলে কি বললাম, এদের নর্মালি কোন ডিভিশনটা কিসের উপর নির্ভর করে? কোষ বিভাজনটা কিসের উপর নির্ভর করে মানে মানে কিসের উপর, মানে কোন সময় এটা বিভাজিত হবে? এটা কোন মানে নির্দিষ্ট টাইম আছে নাকি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত এগুলা? মানে একটা সেলের তোমার বিভিন্ন কোষ বিভিন্ন সময় ডিভিশন হয়, বিভিন্ন সময় ডিভিশন হতে সময় লাগে। যেমন কিছু কিছু কোষ খুব আদি কোষ তাড়াতাড়ি ডিভিশন হয়, কিন্তু প্রকৃত কোষ সময় হতে কিছু 7 দিন 10 দিন 15 দিন এরকম যারা সময়। লম্বা তাদের তো বিভাজনটা বেশি হয়। দ্রুত হয়। এই ক্ষেত্রে মানে ওই বংশগত হ্যাঁ বংশগত ইয়ে আছে। আর কিছু শুধু ওই যে আমরা সেলিব্রেশন পড়ি নাই যে আমরা বলছিলাম কোষ বিভাজনের অভ্যন্তরীণ কিছু প্রভাবক আছে আর বাহ্যিক কিছু প্রভাবক আছে। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে হচ্ছে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক একটা পদার্থ আছে, এর কারণেই সেলিব্রেশন শুরু হয়। আর বাইরে থেকে তোমার বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ হরমোন, তারপর এরিথ্রোপয়েটিন, এগুলো তোমার উদ্দীপনা দেয়। বাইরে থেকে কিছু কিছু ফ্যাক্টরগুলো উদ্দীপনা দেয়। এই ক্ষেত্রে কি গ্লুকোজ কোনো কাজ করে না? মানে শক্তি দেয় এটিপি তৈরি করার জন্য হয়তো বা করে না, যারা বেশি খায় তারা নরমালি ফ্যাটি হয়, দ্যাট মিন্স কি বিভাজনটা বেশি হয় না। না ফ্যাটি হয় মানে কোষ বিভাজন হইতেছে না। তো ওই তোমার মনে হয় যে আমাদের সব জায়গায় কি কোষ আছে? সব জায়গার মধ্যে কিছু কিছু স্পেশাল টাইপ অফ কোষ আছে যাদের মধ্যে বিভিন্ন পদার্থ স্টোর থাকে বেশি। যেটা আমাদের নাভির পাশে আমাদের অ্যাডিপোস টিস্যু আছে, কোষ আছে, ওই কোষের মধ্যে খালি গ্লুকোজ ঢুকতে থাকে, বুঝতে পারছো? ত্বকের নিচে, স্কিনের নিচে অ্যাডিপোস টিস্যুগুলোর মধ্যে গ্লুকোজ ঢুকতে থাকে। হাড়বাল রেডি গেলে লম্বা হয়। হ্যাঁ এগুলো কি ধরনের কাজ? এখন তোমার কোশ্চেনটা কি? কোশ্চেন বলো। মানে কোশ্চেন হচ্ছে একজন মানুষ লম্বা হয় কেন, খাটো হয় কেন, এরকম। না, কোষের তো হলো কোষ বিভাজন তো জেনেটিক্যালি হইতে হয়। তখন বন্ধ হয় জেনেটিক্যালি আরো আছে, এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। এখন অনেকের জেনেটিক্যালি আছে যে বাবা অনেক লম্বা, কিন্তু ও যদি খাবার দাবার না খায় তাহলে লম্বা হবে। আবার ওর এনভায়রনমেন্ট যদি ভালো না, সুইটেবল না থাকে, তাহলে সেলিব্রেশনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। না, টিভি তো অনেক অ্যাড দেন, হাইট বাড়ে না কিন্তু হারবাল খেলে হাইট বেড়ে যায়। মানে এই ক্ষেত্রে হারবালটা কি ধরনের? আরে এগুলা বকবাজ। আসলে হাইটের উপর এগুলো নির্ভর করে না। না, তোমার অনেকগুলো ফ্যাক্টর এখানে দায়ী আছে। মানে সবকিছু কোঅর্ডিনেট করলে সে লম্বা হবে। জিনগত তার যদি বৈশিষ্ট্য থাকে, প্লাস তার হচ্ছে যদি হরমোন ভালো হয়, কোনো রোগ নাই, পিটুইটারি গ্ল্যান্ডে কোনো রোগ নাই, হরমোনের কোনো ঝামেলা নাই, প্লাস খাবার দাবার ঠিক মতো খাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার লম্বা হওয়ার কোনো অবকাশ নেই, হবে। আচ্ছা এখন প্লাস্টিকের মধ্যে আমরা সবটা কি কি কাদের কাদের ইয়ে নাই? সবটাকে কোনো প্লাস্টিক নাই। ছত্রাক কিছু আদি কোষ যারা আছে, যারা ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এদের প্লাস্টিক নেই। ছত্রাক, শৈবাল, নীলাভ সবুজ শৈবাল আর সায়ানোব্যাকটেরিয়া, এদের মধ্যে প্লাস্টিক নেই।
এদের প্লাস্টিক থাকে না, এদের প্লাস্টিক নেই। তাহলে কাদের প্লাস্টিক আছে? তাহলে প্লাস্টিক দেখো ছত্রাকের তো নাই, এটা শিওর, কিন্তু শৈবালের মধ্যে কিন্তু ইয়ে থাকে, শৈবালগুলো কিন্তু নীল থাকে বা সবুজ থাকে, ওদের প্লাস্টিক নাই কিন্তু ক্লোরোফিল আছে। মানে প্লাস্টিক আর ক্লোরোফিলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্লাস্টিক হচ্ছে একটা অঙ্গাণু, আর ক্লোরোফিল হচ্ছে একটা পিগমেন্ট, একটা পদার্থ। আর প্লাস্টিক হচ্ছে বড় একটা স্ট্রাকচার, আর এর ভেতরে থাকে ক্লোরোফিল। তাহলে ওদের কি থাকে? শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে ওদের প্লাস্টিক থাকে না, কিন্তু ওদের এরকম থলের মতো স্ট্রাকচার থাকে, ক্লোরোপ্লাস্ট। এরকম থলের মতো স্ট্রাকচার আছে। এই থলের মধ্যে কিছু ক্লোরোফিল এর মধ্যে থাকে, কিন্তু একটা যে প্লাস্টিক হওয়ার জন্য যত কিছু লাগে তত কিছু নাই, কিন্তু ওদের জাস্ট ওদের মেমব্রেনটা এরকম একটু প্যাঁচায় প্যাঁচায় থলের মতো তৈরি হয়, ওর ভিতরে ক্লোরোফিল থাকে। ওরা খাদ্য তৈরি করে কি? ক্লোরোফিল থাকলে তো ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করবে। মানে ওদের সম্পূর্ণ না আর কি, আংশিক। তাহলে ওদের কি আছে? থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে। আছে প্রাণীকোষে নীলাভ সবুজ শৈবালের ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি হয়, এবং থাইলাকয়েড দ্যাট মিনস নীলাভ সবুজ শৈবালের মধ্যে বা সায়ানোব্যাকটেরিয়া, এদের প্লাস্টিক নেই। আবার শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবালে থাইলাকয়েড, থাইলাকয়েড থাকে, যাতে যার ভেতরে যার মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকে, ফলে ফটোসিনথেসিস করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে। দ্যাট মিনস নীলাভ সবুজ শৈবাল যেটা আছে ওর মধ্যে দেখা যায় যে ওর মধ্যে ক্লোরোফিল না থাক, ওর মধ্যে ওদের মেমব্রেন যেটা আছে, প্লাজমা মেমব্রেন যেটা, প্লাজমা মেমব্রেনটা এরকম ভাঁজ হয়ে যায়। ওদের ভেতর কোষের ভেতরে যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনটা ভাঁজ হয়ে থাইলাকয়েড তৈরি করে, যার মধ্যে ক্লোরোফিল থাকে, এটার মাধ্যমে এরা ফটোসিনথেসিস করে নিজে খাবার নিজে তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে অধিকাংশ প্লাস্টিক ওরা দেখতে কেমন? বিভিন্ন রকম হয়ে থাকে। মানে প্লাস্টিকের আকার, হ্যাঁ আকার বিভিন্ন রকম হয়, গোলাকার, ডিম্বাকার, অনেক ধরনের আছে। কিন্তু সবচেয়ে তোমার কমনলি উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্লাস্টিকগুলো কেমন হবে? তার হবে লেন্সের মতো। এটা কিন্তু লেন্সের মতো, হ্যাঁ দেখতে পারেন লেন্সের মতো না, আমাদের চোখের লেন্স, হ্যাঁ ডিম্বাকারের মতো। তাহলে প্লাস্টিক প্রধানত কয় ধরনের আমরা বলছিলাম? প্লাস্টিকের ক্লাসিফিকেশন এটা খুব ভালো করে পড়বা। কি ধরনের প্লাস্টিক আছে? তিন ধরনের। হ্যাঁ, আমরা আরো এছাড়াও আরো আছে। এটি ফলটা মনে হয় যে ক্লাস 8 এর পড়া পড়তেছি, নতুন নতুন পদ্ধতি আরো আছে। তাহলে প্লাস্টিকের প্রকারভেদ যদি বলি, আমরা মেইনলি হচ্ছে তিন ধরনের। কিন্তু তাহলে কি কি? কিন্তু কি আগে এটা বল। কিন্তু কি? প্লাস্টিক এদেরকে অনেকভাবে ভাগ করা যায়। প্লাস্টিক হচ্ছে মেইনলি আমরা বললাম ক্রোমোপ্লাস্ট, ওই শীটটা কই? শীটটা কই? ওই আরে যে মাঝখানে চাপটা দুই না ওই তোদের কোষের একটা আমার কাছে আছে। শীট দিছি না? প্লাস্টিকটা কই? আরো পিছনে বস্তু প্লাস্টিক আরে কপি করা পড়ে নাই, প্লাস্টিকটা নাই। কি আচ্ছা প্লাস্টিক আছে, ওকে। আপনাদের লেকচার এদিকে বিভিন্ন নাই। ওই যে আরেকটা পার্ট আছে এটার, ওটার মধ্যে থাকতে পারে। ওটা তো আফটার ক্রোমোজোমের আগ পর্যন্ত লেখা হয়। আচ্ছা ওকে, তাহলে এই প্লাস্টিকের মধ্যে আমরা তিন ভাগে ভাগ করছি, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এই শীট লেখা টাইপ পান ক্লোরোপ্লাস্ট আমি তো লিখে দিচ্ছি, কোন সময়? ম্যাক্সিমাম হয়ে গেছে। আগে লিখতাম যখন ফ্রি টাইম ছিল। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এখন
ক্রোমোপ্লাস্ট যেটা, ক্রোমোপ্লাস্টে কি বলা হয়, এটা কালারফুল, বিভিন্ন ধরনের কালার থাকে এর মধ্যে। এর আবার কয় ধরনের হতে পারে, এদের বেশি ক্লাসিফিকেশন নাই, কিন্তু লিউকোপ্লাস্ট যেটা, এটার খালি এক ধরনের সাদা। হ্যাঁ এর মধ্যে কিন্তু স্যার লিউকোপ্লাস্টে আবার শরীরে আলো দিলে এটা আবার ইয়ে হয়ে যায়। লিউকোপ্লাস্ট যেটা আছে এটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এটার মধ্যে অনেকগুলো টাইপ আছে, যেমন হচ্ছে তোমার ইলায়োপ্লাস্ট আছে, যেগুলো এত গভীর না না এগুলো পরীক্ষা করতে হবে। অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট। এর আগের টিতে টেস্ট ছিল অ্যামাইলোপ্লাস্ট আর মেট্রিক এরিয়া বলে না, এটা ইম্পর্টেন্ট। অ্যামাইলো না আমাদের পরীক্ষা কি অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, তারপরে ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, আর এটা অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, আর এটা কি অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। তাহলে কি কি বললাম, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, এই তিন ধরনের প্লাস্টিড আছে। অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর অ্যালিউরোপ্লাস্ট। তাহলে যারা যারা হচ্ছে তোমার এটা মনে রাখবা, ইলায়ো মানে কি হলুদ, মানে আমি এটাতে মনে রাখি ইয়েলো যেগুলা ইয়েলো মানে চর্বি দেখতে একটু হলুদ হলুদ লাগে না, সাদা হলুদ কেমন যেন একটু বাদামি বাদামি থাকে। তারপরে চর্বি জাতীয় পদার্থ যারা সঞ্চয় করে, চর্বি সঞ্চয় করে, সঞ্চয়কারী, মানে যারা চর্বি সঞ্চয় করে তাদেরকে বলে ইলায়োপ্লাস্ট। আর যারা অ্যামাইলোপ্লাস্ট মানে ওই যে অ্যামাইলেজ এনজাইম কার উপর কাজ করে বলো তো, অ্যামাইলেস স্টার্চের উপর কাজ করে, তাই না? ওটা থেকে মনে রাখবো শর্করা, দ্যাট মিন্স শর্করা সঞ্চয়কারী, শর্করা সঞ্চয়কারী। ইনফ্যাক্ট কিন্তু এগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আসে। শর্করা সঞ্চয়কারী। অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী, যেগুলো প্রোটিন সঞ্চয় করে রাখে, প্রোটিন সঞ্চয়কারী। তাহলে কি বললাম, শুধুমাত্র মেডিকেলের বিগত বছরের কোশ্চেনগুলো কোন সাইডে পাওয়া যায়? আছে প্রশ্ন ব্যাগ আছে, প্রশ্ন ব্যাগ কিনবে লিখে হবে, প্রশ্ন ব্যাগ কিনলে হবে। রয়্যাল গাইড আছে, রয়্যালের এটা তো সাবজেক্ট হিসেবে। হ্যাঁ এমনিতে কোশ্চেন ব্যাংক আছে, অথবা তুমি ইয়েতে গেলেও হবে, তুমি ইয়েতে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন ব্যাংক আছে, অনেক আছে। ব্যাটার কোনটা এটা জিজ্ঞাসা করছি। বেটার কোনটা, বেটার একটা কিনলে রয়্যাল কিনো, আমি রয়্যালে বিশ্বাসী, রয়্যালের ফ্যান। আর রয়্যাল তো 9টারও আচ্ছা লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট হচ্ছে এরা কালারলেস হবে, এরা বর্ণহীন, এরা হচ্ছে বর্ণহীন। কোন কোচিং করছেন মেশ না রেটিনা আমি হচ্ছে ওমেগা পেয়েছি। কি লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, ওমেগা ওমেগা নাম শুনতেছি। হ্যাঁ শুনছি। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালারফুল হবে, কালারফুল মানে কি, যেটা কোন কালার হবে, লিউকোপ্লাস্ট রঙিন, রঙিন, আর এটা শুধু সবুজ, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ হবে। অমূল্য সবুজ। দ্যাট মিন্স কাজের এর ক্লোরোফিল এর পিগমেন্টের উপর ডিপেন্ড করে এর নামগুলো দিছে। এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। তাহলে এরা আমাদের গেল। এন্ড ক্রোমোপ্লাস্ট যেগুলা, এদের মধ্যে বিভিন্ন পিগমেন্টাস সাবস্টেন্স থাকে, ক্যারোটিন এবং ক্যারোটিনোপ্লাস্ট এবং আচ্ছা তারা এই ইয়ের বই লেখা আছে ডক্টর আলিমের বইয়ে, সময় নেই। যাদের মধ্যে সময় নাই, সময় নাই, চুরি করতে থাকেন। আপনি বই বুঝতে দেন, সময় নেই, পরে তো আচ্ছা যায়। তাহলে এদের মধ্যে কি কি থাকে, এই ক্রোমোপ্লাস্টের মধ্যে, এদের মধ্যে এতে এতে কি থাকে, এদের জ্যান্তোফিল এবং বিভিন্ন পিগমেন্টাস, রঙিন পিগমেন্ট সাবস্টেন্স থাকে। বিভিন্ন ধরনের পিগমেন্টাস সাবস্টেন্সের মধ্যে ক্রোমোপ্লাস্ট এর মধ্যে বিভিন্ন পিগমেন্টাস সাবস্টেন্স, রঙিন বা পিগমেন্ট থাকে, ক্যারোটিন এবং জ্যান্তোফিল। এতে ক্যারোটিন সাতনা মোটরের সাবিদাদের কমলা, হ্যাঁ সাতনা মোটরের সাবিদাদের ক্যারোটিন এবং জ্যান্তোফিল। কিসে ম্যাগনেটিক হিরোনি জ্যান্তোফিল হলুদ, হলুদ পিগমেন্ট থাকে, কিসে ক্রোমোপ্লাস্টে পিগমেন্ট, হ্যাঁ না ক্রোমোপ্লাস্টে, হ্যাঁ টোয়েন্টি তো বিদেশ পিগমেন্ট থাকে। তাহলে সরিষা ফুলে কোনটা থাকবে, জ্যান্তোফিল থাকবে। পরীক্ষা এমক্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মানে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড একদম তেজপাতা বানিয়ে ফেলবে,
এগুলো থেকে আসে। দেড়শো করে? টাকা বানাইলে এবার গলজি বডি পরীক্ষা আসছে, এবার দিলে। নিচের কোনটি গলজি বডির কাজ নয়। তো এগুলা পড়তে হবে। এই অঙ্গাণুগুলা কয়েকটা অঙ্গাণু আছে, এগুলো একদম বাজা বাজা করতে হবে। রিপিট হয় নাকি মেডিকেল? দেড়টা রিপিট হয়, দেড়টা কোশ্চেন রিপিট হয়। মানে তোমার 60টা কোশ্চেন সহজ করবে আর 40টা কোশ্চেনের মধ্যে খেলা হবে, একদম কঠিন, মানে মোটামুটি কঠিন করে। এবার মেডিকেলে এত কঠিন কোশ্চেন করে না। তারপরে তো হাইস্ট অত বেশি উঠে নাই। হাইস্ট কি 100 উঠছে? কোনোবার 100 উঠে? ওঠে না, উঠবে না। কারণ হচ্ছে ওই যে বললাম কোশ্চেনগুলো ওরা এমন করে যে আমি 50টা কোশ্চেন ইজি করবো একদম। কারণ হচ্ছে ওই যে প্রাইভেট মেডিকেল কলেজে তোমার 5 না করলে কিন্তু ভর্তি দিতে পারবে না, 40 পেতে হবে। তো 40টা যদি পেতে হয় তাহলে আমাকে 50টা কোশ্চেন সহজ করতে হবে, আর বাকি 50টার মধ্যে খেলা হয়। খেলা 20টা কোশ্চেন অনেক কঠিন করবে, যেগুলো তোমার বইয়ের মধ্যে নেই বা অন্য জায়গা থেকে দেবে। আচ্ছা, এখন আমরা পড়ি, তাহলে এদের কাজ কি? স্যার ক্রোমোপ্লাস্ট হলো স্যার রঙিন, মানে অনেক কালারের। তো শুধু এটার মধ্যে কি এই দুইটারই থাকে? আরও আছে, ফাইকোবিলিন, ফাইকোইরিথ্রিন, নীল কালার হবে, ফাইকোজেনথিন, ফাইকোইরিথ্রিন, এগুলো আছে। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা এটা সবুজ হবে। বইটি কি শুধু অবজেক্টিভ নাকি লিখিত আছে? বইয়েটে হ্যাঁ। সাবজেক্টিভ। এটা সেই জিনিসের বুঝে কঠিন হয় কোশ্চেন। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট আমরা বললাম, ক্লোরোপ্লাস্ট সবুজ আকৃতি হবে। এর মধ্যে কি থাকবে মেইনলি? এর মধ্যে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, এই সকল পিগমেন্টাস সাবস্টেন্সের মধ্যে থাকে। ক্লোরোফিল বি এবং ক্লোরোপ্লাস্টকে আমরা মেইনলি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তাহলে এটাও কি দিয়ে গঠিত? ক্লোরোফিল এ টাইপ অফ ক্লোরোফিল, মানে এগুলো অনেক জটিল কমপ্লেক্স সাবস্টেন্স, এটার আবার ফর্মুলা আছে। তো এগুলো লাগবে না, মানে মনে রাখো এটা হচ্ছে পিগমেন্টাস। হ্যাঁ, কিসের ফর্মুলা? মানে ওই যে ফাইকোবিলিন, ফাইকোইরিথ্রিন যেগুলা, এগুলারও বিভিন্ন ফর্মুলা আছে। অনেক কার্বন থাকে এতগুলা, হাইড্রোজেন থাকে এতগুলা, অক্সিজেন থাকে এতগুলা, এগুলো আছে। তো মাঝে এই বড় না লাগবে না, এটা লাগবে না। কিন্তু ক্লোরোপ্লাস্টকে একে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকবে, প্লাস ওই যে ক্যারোটিনও থাকতে পারে। এতে ক্যারোটিন থাকবে, ক্যারোটিন এবং জ্যান্থোফিল সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। আরে এইটা বলছি ক্যারোটিনয়েড নামক প্রযোজক পদার্থের কারণে এর রং সবুজ হয়। হ্যাঁ, কিন্তু এদিকে তো ক্যারোটিন কমলা। ক্যারোটিন মানে কমলা, কিন্তু ক্যারোটিনয়েডস এছাড়া আরো অনেকগুলো আছে। ক্যারোটিন হচ্ছে আরেকটা। হ্যাঁ, ক্যারোটিন হচ্ছে এক্স্যাক্টলি যেগুলো কমলা হয়। আর ক্যারোটিনয়েডস যদি বলি তাহলে ওর সাথে আরো রিলেটেড কিছু আসবে। ক্যারোটিনয়েডস, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, আবার ওদের ক্যারোটিন থাকে, ক্যারোটিন এবং জ্যান্থোফিল নিয়ে গঠিত। জ্যান্থোফিল নিয়ে গঠিত। আর একে এই ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তির আধার না, শর্করা তৈরি কারখানা বলে বা কোষের রান্নাঘর বলে। শর্করা যাতে খাদ্যের কারখানা বা কোষের রান্নাঘর বলা হয়। ক্লোরোপ্লাস্টে খাদ্য সঞ্চয় করতে পারে বিধায় একে কোষের রান্নাঘর বলে। কেন? এটা খাদ্য প্রস্তুত করে। হ্যাঁ, এটাই তো কোষের রান্নাঘর বলে। কারণ এখানে কি হয়? একে কোষের রান্নাঘর বলে কারণ ফটোসিনথেসিসে, কারণ সালোকসংশ্লেষণে কি উৎপন্ন করে? কারণ সালোকসংশ্লেষণে শর্করা তৈরি করে, শর্করা উৎপন্ন করে। তাহলে ক্লোরোপ্লাস্ট গেল। তাহলে এখন আমরা প্রতি কোষে এদের সংখ্যা আমরা পড়ব। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা মিলিয়ে এখন ক্লোরোপ্লাস্টের গঠন আমরা পড়ব। কি রে বুঝলাম না, এত কোন পারালে তিনটা শব্দ দিতে আছে। ক্লোরোপ্লাস্টের গঠন আমরা করি। ক্লোরোপ্লাস্ট হইছে কি করানো আছে? লেট কোর্স নিয়ে কি দাও? তুই লেট করছিস, আমি কারেক্ট টাইমে এসেছি। তুমি পড়া শুরু করতে আমি এসে তোমাকে নিতাম। ও মা গো, না আমি আসার পর মোবাইল দিয়ে উঠতাম। ক্লোরোপ্লাস্ট এর সংখ্যা এই মোবাইল ধরে দাও। প্রত্যেকটা কোষে নরমালি প্রতি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কত থাকে নরমালি? কোষে তো প্লাস্টিক হিসাবে, মানে কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, কোনো কোষে
ক্রোমো প্লাস থাকে। হ্যাঁ হ্যাঁ মানে এগুলারে সবগুলারে মানে প্লাস্টিক বলা হয়। প্লাস্টিক বলে। হ্যাঁ হ্যাঁ এটাই মানে সংখ্যা- ওভারঅল সবাইকে বলা হয় প্লাস্টিক, আবার এটা স্ট্রাকচার চেঞ্জ হয়। ক্লোরোপ্লাস্টে কনভার্ট হতে পারে অথবা লিউকোপ্লাস্টে কনভার্ট হতে পারে, আবার লিউকোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট হতে পারে। মানে এটা কিভাবে চেঞ্জটা হয় কিভাবে, কারণ এগুলোর ভিতরে তো পিগমেন্ট থাকে নির্দিষ্ট পিগমেন্ট। মানে বিগ বেনটা কি দিয়ে তৈরি? বিগ বেনটা বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স চেঞ্জ হয়, সমস্যা কি? তো গ্লুকোজ থেকে আমরা না পড়ছি যে তোমার জারিতে হবে, যেমন তোমার জৈব অ্যাসিড থেকে কি হতে পারে? অ্যালডিহাইড। হিসেবে আপনার তাপমাত্রা লাগে না। মানে যখন ওই যে ইয়ে হয়, যখন পাকে, ওই যে আমরা বলছিলাম যে পাক আম মিষ্টি লাগে কেন? পাকা আম মিষ্টি লাগে, কাঁচা আম টক লাগে। কারণ কি হয়? ওই যে আস্তে আস্তে রিয়াকশন হবে, অ্যাস্টার তৈরি হবে। মানে প্রথম অবস্থায় যখন থাকে তখন অ্যাসিড থাকে, তখন আস্তে আস্তে রিয়াকশন হয়ে হয়ে সেখান থেকে এই গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজের সাথে কম্বিনেশন করে অ্যাস্টার তৈরি হবে। বিশাল আলোচনা। এখানে কেমিক্যাল চেঞ্জ হয়, মূল কথা হলে ভিতরে কেমিক্যাল চেঞ্জ হয়। তাহলে এদের সংখ্যা নর্মালি কতগুলো থাকবো? ক্লোরোপ্লাস্টের মধ্যে 10 থেকে 14টি প্লাস্টিক থাকে, 10 থেকে 40টা 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে। কিন্তু নিম্ন শ্রেণী ক্ষেত্রে, তাহলে উচ্চ শ্রেণী উদ্ভিদে 10 থেকে 40টা থাকে, 10 থেকে 40টি প্লাস্টিক থাকে ক্লোরোপ্লাস্টের সংখ্যা প্রতি কোষে। আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে একটা থাকে প্রতি কোষে। এটা মনে রাখে, একটা মনে রাখলে হবে, 10 থেকে 40টা থাকে অ্যাভারেজে মনে রাখলে হবে। আর কিন্তু নিম্ন শ্রেণী সাধারণত আরো কম থাকে, ওরা একটা দিয়ে কি করে? তোমার এত কিছু থাকে না। কারণ ওরা এক কোষী যদি হয় তাহলে একটাই তো ওদের আচ্ছা, যদি subset। বহু খুশি হয়। বহুকোষীর ক্ষেত্রে আরো বেশি থাকবো, এর সংখ্যার উপর ডিপেন্ড করে হয়। আচ্ছা, তাহলে আমরা বললাম এদের আকৃতি বিভিন্ন রকম আকৃতি থাকতে পারে। প্রাণী কোষে কোনো রকম ভাবে যদি ক্লোরোপ্লাস্টটা ঢুকে না, সম্ভব না, কারণ আমাদের এত ডিফেন্স সিস্টেম, এই ডিফেন্স সিস্টেম এটা থাকবে না, এটা একদম মেরে ফেলবো, ফরেন সাবস্টেন্স হিসেবে এই করে ফেলবে। তুমি যেটা বলতেছো যে আমি ক্লোরোপ্লাস্ট ঢুকিয়ে দিব, এটা জীবাণু মনে করে। জীবাণু মনে করে এদেরকে মেরে ফেলবে। তাহলে রক্তকণিকা কত খারাপ। আকারের উপর ভিত্তি করে, আচ্ছা আকারটা লাগবে না, আকৃতি অবশ্যই মনে রাখবে। এই শোনো, এটা কিন্তু এটা 3টা স্টার নমাস নয়টি। এমন কোনো বছর নাই যেটা পরীক্ষা আসে না। কোনটা? আকৃতি এমকেট মেডিকেল এডুকেশন টেস্টে আসে, আকৃতি কেমন? 2015 সালে আসছে। ল্যান্সের মতো। হ্যাঁ, এই সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদে এটা দেখছি তো অনেক এডমিশন টেস্টে দেখছি। হ্যাঁ, এরা উচ্চ শ্রেণীর উদ্ভিদে না কাটিগুলি তো উচ্চ শ্রেণীর উদ্ভিদে লেন্স এর মতো হয়। উদ্ভিদে মাত্র 40 টা নিতে হয়। না, প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোষে Wow! তাইলে লাখের উপরে 10 থেকে 40 টা। ঘুমা ঘুমা। লেন্সের মতো। এরিয়া আনলিমিটেড। দ্যাট মিন্স আকৃতি যদি আমরা বলি উচ্চ শ্রেণীর উদ্ভিদে এরা লেন্সের মতো থাকে, কিন্তু লেন্স বুঝো তো এই যে এরকম। মানে আর কিছু অন্যরকম হতে পারে, উচ্চ শ্রেণীর ক্ষেত্রে লেন্সের মতো থাকবে, এছাড়াও মানে ইয়ানা ডিম্বাকার না। লেন্সের মতো যেরকম এটা তো গোলাকার ডিম্বাকার। ডিম্বাকার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন আকার থাকতে পারে, যেমন ক্ল্যামাইডোমোনাস। তারপর আমরা ফার্স্টে যদি বলি সেটা হচ্ছে ইলোথ্রিক্স বুঝলাম না। মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদে লেন্সের মতো, কিসের? নিম্ন শ্রেণীর উদ্ভিদে, হ্যাঁ নিম্ন শ্রেণীর উদ্ভিদে বিভিন্ন রকম হয়, উদ্ভিদে বিভিন্ন আকৃতি থাকে। উচ্চ শ্রেণী থাকে কেমন? লেন্সের মতো, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদে বিভিন্ন আকৃতি থাকে। যেমন ইলোথ্রিক্সের প্লাস্টিক দেখতে কেমন? তারা ফিতার মতো, ফিতা অথবা গার্ডল আকৃতির অথবা বেল্ট আকৃতির, বেল্ট অথবা আংটি আকৃতির। আংটি। হ্যাঁ, যে কোনো একটা আংটি আর ফিতা কি এক? আংটি। হ্যাঁ, ফিতা মানে কি এরকম গোল, আংটি হচ্ছে গোল এরকম থাকে। আর ইলোথ্রিক্স কি? এটা কি? ইলোথ্রিক্স একটা শৈবাল, এই শৈবালে- ইলোথ্রিক্স একটা শৈবাল, এটা হচ্ছে একটা শৈবাল। স্যার হ্যাঁ উনি কি আপনি নাম বলুন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনি টাউন সিলেটে বলে আপনাদের টাঙ্গাইলের ভাষা কেমন? কেন টাঙ্গাইলের ভাষা শুনিস নাই? না শুনছি, এটা আঞ্চলিক ভাবে কথা বলে। আচ্ছা বলবো নি স্যারের লাইফ বলতে ইলোথ্রিক্স হচ্ছে ফিতা আকৃতি অথবা গার্ডেল আকৃতি, বেল্ট আকৃতি, আংটি। না, আমাদের ল্যাঙ্গুয়েজ একেবারে এত ইয়ে না। কি সিলেটের মতো? না না, ঢাকা?
বুঝা যায় বুঝা যায়। পুরান ঢাকা ঢাকার মতো না, পুরান ঢাকার মতো না, মানে পুরান টাকার ভাষা। আচ্ছা আমি বলবো নি করে, মানে আমরা মেনলি আইলাম রস্যইটা বেশি ব্যবহার করি, আইলাম খাইছি, আইলাম একটু মিনিকে ডাবাই ডাবাই রস্যইটা বেশি তাহলে তো ব্যবহার করি। আপনার ল্যাঙ্গুয়েজ থেকে আমার তো ব্রাউনবেরিয়ার জায়গা নেই কাছাকাছি। ইলোথ্রিক্স, ফিটা, গার্ডেল অথবা বেল্ট অথবা আংটি আকৃতির হয়। তাহলে তাহলে আবার আমরা বললাম যে আর কি কি আছে, যেমন স্পাইরোগেরা, স্পাইরোগাইরা। স্পাইরোগেরাটা কেমন হবে? স্পাইরোগেরা এতে একটা পেঁচানো থাকে। স্পাইরোগেরা যেটা, স্পাইরোগেরার ক্ষেত্রে এরা সর্পিলাকার। স্পাইরোগেরা সর্পিলাকার থাকে। সর্পি লাগানটা কেমন? সর্পিলাকার মানে হচ্ছে স্পাইরাল, মানে যেরকম স্পাইরাল খাতা দেখো নাই, স্পাইরাল খাতা, এগুলা স্পাইরাল খাতা। ওয়াও স্প্রিং এর মতো স্পাইরোগেরা হচ্ছে সর্পিলাকার থাকবে, পেয়াল আকার থাকবে ক্ল্যামাইডোমোনাস। এগুলো কি আসে নাকি? অবশ্যই ওই এইচএসসি দেন। হ্যাঁ, স্পাইরোগেরা হচ্ছে সর্পিলাকার থাকবে, ক্ল্যামাইডোমোনাস, CH ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসের কেমন হবে? আরে বাবা। ক্ল্যামাইডোমোনাসের এটা এটা কেমন হবে? পেয়াল আকৃতির, পেয়াল আকৃতি, পেয়ালার মতো থাকবে, পেয়ালা আকৃতি। ক্ল্যামাইডোমোনাস না হলে পেয়ালার মতো হয়। পেয়ালা বুঝো তো? আরে এটা তো পেয়ালা হচ্ছে যেরকম আমরা আপনার ডাইনিং টেবিলে আছে। কাবার পেয়ালা, হ্যাঁ ওই যে পিরিজ যেটাকে বলি, ফ্রিজের মতো। পেয়ালা আকৃতি হবে কাদের? ক্ল্যামাইডোমোনাস। পেয়ালা তো গোলের মতো না। হ্যাঁ গলি তো, তারকাকার লাগবে না, আংটির মতো তো এটা বলে ফেলছে, গোলাকার, স্পাইরোকার, শৈবালাকার বলে ফেলছে, এই কয়েকটা মনে রাখলে হবে। অনেক হাতে শৈবালে ক্লোরোপ্লাস্ট বৈচিত্র্য সবচেয়ে বেশি, শৈবালের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। কি ক্ল্যামাইডোমোনাস হচ্ছে পেয়ালার মতো। এগুলো কি সবগুলো শৈবাল? এই যে ইলোথ্রিক্স, হ্যাঁ এটা মেইনলি হচ্ছে ইলোথ্রিক্স শৈবাল, স্পাইরোকারা শৈবাল, ক্ল্যামাইডোমোনাস শৈবাল, এগুলো শৈবাল। এবং সবচেয়ে বেশি এদের মধ্যে ভ্যারিয়েশন দেখা যায়। তাহলে উৎপত্তি কোথা থেকে হয়েছে? এরা নরমালি আগে থেকে নিম্ন শ্রেণীর উদ্ভিদের পুরাতন ক্লোরোপ্লাস্ট থেকে নতুন আরে ভাই, ক্লোরোপ্লাস্ট। এই না বললেন ছত্রাক শৈবাল সায়ানোমিক এতে থাকে না প্লাস্টিক। প্লাস্টিক থাকে না, কিন্তু থাইলাকয়েড থাকে। ক্লোরোপ্লাস্ট তো কি তা কইলাম তাহলে? থাইলাকয়েড থাকে, থাইলাকয়েডের থাইলাকয়েড- ভিতরেই ক্লোরোপ্লাস্ট। আপনি তো বলছেন ক্লোরোফিল মানে ওদের প্লাস্টিক থাকে না। প্লাস্টিক তো একটা মনে করো যে এটা তো বুঝছি ভাই, আর আপনি বলছেন শুধু ক্লোরোপ্লাস্ট সাবস্টেন্সটা থাকে। ক্লোরোপ্লাস্ট বলে না, ক্লোরোফিল। ক্লোরোফিলটা থাকে। তাহলে তো প্লাস্টিক তো পুরোপুরি থাকে না। না, তাহলে সেই- প্লাস্টিকের আকারটা আসে কোথা থেকে? আপনারা বললেন এটা এই আকার। কাদের কাদের এই শৈবালগুলো আপনারা বললেন একটা পেয়ালা আকার, একটা বেল্ট আকার। তো শৈবাল তো একটা বড় একটা মানে চ্যাপ্টার অনেক বিশাল আছে। তো শৈবালের তো আবার ক্লাস আছে, আবার শ্রেণী আছে, বিভিন্ন ধরনের আছে না, কথা বুঝছো না? কিছু কিছু শৈবাল মানে ওভারঅলের কথা বলছিলাম যে থাকে না, কিন্তু ইলোথ্রিক্স এটা একটু হায়ার ডেভেলপ হবে। শৈবাল একদম একটা পাহাড়ের মতো হইতে পারে, আবার এককোষীয় আছে। পাহাড়ের মধ্যে শৈবাল। হ্যাঁ, পর্বের মানে অনেক 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, গাছের মতো হয়। এবং আমাদের পৃথিবীতে যত উদ্ভিদ আছে তার চেয়ে বেশি উদ্ভিদ আছে আমাদের সমুদ্রের ভিতরে, এবং ম্যাক্সিমাম শৈবাল। এবং তারাও কিন্তু আমাদের সালোক সংশ্লেষণে যা আছে হচ্ছে ডাবল আছে সমুদ্রে। হ্যাঁ সমুদ্রে আছে। আন্ডারওয়াল সিনেমা দাও না আমি গাছ ছাড়া মানে কিছু আমাদের করতে ইয়ে, কারণ 70% দেখো পানি, পৃথিবীর 70% পানি, আর পানির ভেতরে তো তোমার বিভিন্ন শৈবাল টৈবাল আছে। পানির ভিতরে মানে আর শৈবাল না থাকলে কি আর মাছ বাঁচত? শৈবাল তো এদেরই খায়, মাছগুলো তো এদেরই খায়। আর তোমার হচ্ছে যত ইয়ে আছে মানে আছে এর মধ্যে জীবন্ত, পানির নিচে ভাইয়া বহু- শৈবাল না থাকলে বাঁচত না, জীবনে মাছ বাঁচবে না। এরা অক্সিজেনেটেড করে সালোক সংশ্লেষণ করে, অক্সিজেন যেটা তৈরি করে সেটা পানির মধ্যে ডিফিউজ করে দেয়, ব্যাপন করে দেয়। ফলে এই পানি এই ইয়েগুলা তারা পায়, তাছাড়া কিন্তু বেঁচে থাকতে পারতো না। আবার খাদ্য হিসেবে তাদের গ্রহণ করে। তো ওরা কি অক্সিজেন বের করে? হ্যাঁ, অক্সিজেন লাগবে না ওদের, মানে বললাম যে প্রাণীদের অক্সিজেন লাগে, আবার ওদের নিজেদের তো লাগবে, সালোক সংশ্লেষণ ওরা করে। এর জন্য সমুদ্রের মধ্যেও কিন্তু ক্লোরোফিল ইয়ে থাকে, আচ্ছা, শৈবাল থাকে। পানির মধ্যে পরিমাণ মতো অক্সিজেন থাকলেও মানে মানুষ যায় মানে খাপ হয়ে গেছে। না, আমাদের তো বাতাস দিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা, তো আমাদের অন্য সিস্টেম করে দিচ্ছে। আর মাছের দিছে অন্যটা, মাছের স্ট্রাকচার দেখলে বুঝবো, মাছের হচ্ছে গিল দিছে এখানে, মাছেরটা হচ্ছে গিল দিছে, এখানে ব্যাপন হয়। কিন্তু আমাদের যদি বাতাস পানি ঢুকে, মানে পানি যদি ঢুকে এই পানি বের হয়ে আসবে এরকম সিস্টেম নেই, আমাদের শুধু বাতাস যেতে পারে। আমরা বাতাসের সমুদ্রে ভেসে আসি, আর ওরা হচ্ছে পানির সমুদ্রে ভেসে আসছে।
তাহলে এখন লেখো আরেকটা লেখো যে এদের ভৌত গঠন অবশ্যই করতে হবে। কার ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন। গীতা আছে এই তোরা একটু তাড়াতাড়ি আসিস, নেক্সট ক্লাসে আইলে তাড়াতাড়ি আসিস, ইনশাআল্লাহ। নাহলে আমার খুব সমস্যা হয়। ভৌত গঠন আপনার এরপরে ওই 8 না 9 এর বেস থাকবে, ওইটাকে ভেঙে দিচ্ছে। ইন্টার না ওই যে নাইনের যেটা বেস ছিল 8 না 9 জানি আমরা যদি পরে আটটা- আসতো আসতো। আরে সাইডটা দিয়ে যাচ্ছে আসবে, ওরা আসবে, পরিস্থিতি স্বাভাবিক হলে সবার। 10 তারিখের পর আসবে আচ্ছা, এদের ভৌত গঠনের যদি কথা জানো বলি, ভৌতিক ভৌত গঠনের মধ্যে ওরা কি কি আছে? এরা ভৌত গঠন হিসেবে এই যদি আমরা বলি আবরণ আছে, আবরণ, বাইরে যে আবরণ আছে এই আবরণটা হচ্ছে এদের আবরণী ঝিল্লি। তাহলে আবরণের মধ্যে এদের আবরণ আছে এবং এদের বহি আবরণ যেটা আছে এটা আসলে এদের তিনটা আবরণ আছে। এটা কি? এই যে প্লাস্টিক যেটা এর মধ্যে যে ইয়ে আছে গোল গোল স্ট্রাকচার থাকে, এদেরকে কি বলে বলো তো? কি জানি আরে বুঝে যাবে। কি বলে বল? বললে মনে বলবো। এদের কি বলে? এটাকে কি বলা হয়? গ্রানাম। কি বলে? গ্রানাম। এই সবগুলোকে বলা হয় গ্রানাম। এটাকে বলা হয় গ্রানাম। গ্রানাম আমার এই প্রবলেমটা হচ্ছে একটাকে বলা হয় গ্রানাম আর এই একটাকে single- বলে গ্রানাম গ্রানাম, হ্যাঁ, এই যে এই সিঙ্গেলটাকে বলা হয় গ্রানাম। আর এটাকে এই গ্রানামের ভেতরে আবার কি থাকে? থাইলাকয়েড। মানে থাইলাকয়েডগুলা সজ্জিত হয়ে একটা গ্রানাম গ্রানাম তৈরি করে। আর একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে স্ট্রোমা লেমেলাম দিয়ে কানেক্টেড থাকে। স্ট্রোমা লেমেলাম দিয়ে কানেক্টেড থাকে। আর এর মধ্যে কিন্তু নিজস্ব ওদের ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ। যেটা পরীক্ষা আরে প্লাস্টিক তো তিন ধরনের, তাহলে আপনি এটা কোনটার চিত্র আঁকা? আমরা কি আঁকতেছি? এদের মধ্যে যদি পিগমেন্ট সাবস্টেন্স হিসেবে ক্লোরোফিল থাকে তাহলে সেক্ষেত্রে হবে ক্লোরোপ্লাস্ট। তাহলে সাধারণ গঠন তিনটার একরকম। হ্যাঁ, একরকম আর বিভিন্ন রকম হতে পারে। আমরা ওভারঅল একটা আদর্শ ক্লোরোপ্লাস্টের গঠন আঁকতেছি। ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট। আর এটাও ক্রোমোপ্লাস্ট হতে পারে যদি তুমি এর মধ্যে কি দিবা, খালি এর মধ্যে বিভিন্ন পিগমেন্ট সাবস্টেন্স শুধু ভিন্ন থাকবে। পিগমেন্ট কই থাকে? থাইলাকয়েডে। এই যে এর ভিতরে, হ্যাঁ, এই যে এর ভিতরে দোকান থাকবে। আচ্ছা, এখন এর মধ্যে আর কি থাকবে? স্টার্চের দানা থাকবে, এরকম কিছু স্টার্চের দানা থাকবে, দুনিয়া যাবে। স্টার্চের দানা। তারপরে হচ্ছে তোমার এখানে রাইবোজোম থাকবে, ছোট ছোট 70s রাইবোজোম থাকবে, 70s। এটাও তাহলে আদি স্যার 70 এর রাইবোজোম কি যেগুলো আদিকোষ সম্পর্কে হ্যাঁ হ্যাঁ, ওগুলা আদিকোষীয় রাইবোজোম থাকবে। তাহলে এদের মধ্যে দেখো আবরণ যেটা আছে, এই আবরণ যেটা, এই আবরণটা কি দিয়ে তৈরি? এদের আবরণটা গ্লাইকোসাইল গ্লিসারাইড। ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসাইল গ্লিসারাইড দিয়ে তৈরি। আবরণ যেটা, এদের আবরণ গ্লাইকোসাইড গ্লিসারাইড দিয়ে তৈরি। এদের আবরণ মেইনলি গ্লাইকোসাইড গ্লিসারাইড দিয়ে তৈরি। তাহলে ভৌত গঠনের মধ্যে আবরণের কথা বললাম, এদের আবরণ হচ্ছে গ্লাইকোসাইড গ্লিসারাইড নামক এক ধরনের, কার পরিবর্তে? ফসফোলিপিডের পরিবর্তে এদের আবরণ গ্লাইকোসাইড গ্লিসারাইড দিয়ে তৈরি। ফসফোলিপিড থাকে না, ফসফোলিপিড থাকে না এদের মধ্যে, মেইনলি ফসফোলিপিড থাকে না। এটা কি দিয়ে তৈরি? গ্লাইকোসাইড গ্লিসারাইড দিয়ে তৈরি। আর কি বললাম? তিনটা প্রকোষ্ঠ আছে একটি অঙ্গাণু। প্রথম মেমব্রেন সর্বপ্রথম মেমব্রেন, দ্বিতীয় মেমব্রেন হলো প্রথম মেমব্রেন নিচে অবস্থিত ইনা মেমব্রেন যা দ্বারা স্টোমা পরিবেষ্টিত থাকে। তৃতীয় মেমব্রেন থাইলাকয়েড মেমব্রেন যেখানে আকর্ষণ আছে। এদের তিনটা মেমব্রেন আছে। দেখো এদের মেমব্রেন কয়টা? এদের মেমব্রেন কিন্তু তিনটা। দেখো এই যে একটা, এই ধাতব পদার্থের নাম কি? বাকি যে জায়গায় ধাতব পদার্থ আছে ধাতব পদার্থের নাম কি? এই ধাতব পদার্থের নাম কি বলো? এটাকে কি বলে? কি স্ট্রোমা। স্ট্রোমা স্ট্রোমা।
দেখো এদের আবরণ তিনটা আছে। প্রতি প্লাস্টিকে 3টি আবরণ রয়েছে। প্রতি প্লাস্টিকে কয়টা আবরণ আছে? 3টা। দেখো একটা প্লাস্টিক কোথায়? এই একটা সবার বাইরে, আরেকটা প্রথমটা নিচে, আরেকটা তাহলে কোনটা? আরেকটা হচ্ছে যেটা, এটাকে আমরা আসলে গ্রানামের যে এটা আছে আবরণ, এটাই প্লাস্টিক হিসেবে আমরা, মানে এটা আবরণ হিসেবে দেখি আমরা। স্যার এখানে গ্রানামের আপনি যে স্ট্রাকচারটা আছেন এইটা চার পাশ দিয়ে কি আবার যেমন আবরণ থাকে না, মানে এটা প্রথম যেটা সিনেমার মতো কোনো আবরণ না না এরকম না, কিন্তু এটার প্রথমটাকে এটাকে একটা আবরণ ধরা হয়। এই যেটা এটাকে একটা আবরণ ধরা হয়। তাহলে এখান থেকে যদি ভিতর দিকে ঢুকি তাহলে কি পাবো? এখানে বাইরেটা পাবো, তার নিচেটা একটা পাবো। তাহলে তো স্যার যদি 3 নাম্বার আবরণ যদি এটা হয় স্যার, তাহলে তো এখানে 3 নাম্বার আবরণ অনেক ঘুরে মানে ধরছে আর কি, এটা একটা আবরণ ধরছে। আর ভিতরের দিকে এটা বসানো থাকে তো একটার ভিতরে একটা, আর সবার বাইরের দিকে যেটা লাগানো থাকে, মানে বাইরের দিকে এই অংশটাই ভিজিবল। তাহলে তো আর ভেতরের গুলা তো ভালো করে দেখতে হবে, মানে ভেতরের গুলা তো তুমি দেখতে পাবো না, কিন্তু বাইরেরটা ভালো করে দেখা যায়। গ্রানাম তো অনেকগুলো আছে। অনেকগুলো থাকবে। তাহলে কি তৃতীয় আবরণই অনেকগুলো? তৃতীয় আবরণ মানে গ্রানামের আবরণকে তৃতীয় আবরণ বলে। তো গ্রানাম অনেকগুলো থাকে, তাহলে তৃতীয় আবরণ কি অনেক? না, এদের টাইপ অনেকগুলো সংখ্যায় হয়তো বা অনেক বেশি, কিন্তু এদের সবার স্ট্রাকচার একই, এই জন্য এদেরকে আমরা থার্ডটা আমরা ধরছি। কনফিউজিং কোশ্চেন। তৃতীয় মেমব্রেন হলো থাইলাকয়েড মেমব্রেনে, যেখানে আলোর তীব্র পর্যায়ে সংঘটিত হয়। মানে তুমি বললা যেখানে তো অনেকগুলো থাকবো, কিন্তু এটাকে আমরা বললাম এদের সবার টাইপ একই রকম। স্যার আপনার আরেকটা নম্বর মোবাইল আছে ওইটা? আচ্ছা ওটা আসবে, ওটা মার কাছে বেশি, মার মোবাইল ওটা। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা এটার গঠনটা আমরা পড়বো ভালো করে। আগে এসো, আমার সমস্যা হয়, আগে এসো। ঠিক আছে, থাকো।